সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। একই দিনে হবে সংসদ নির্বাচন এবং গণভোট। ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন, সনদ বাস্তবায়ন আদেশের আলাদা আলাদা বিষয়ে আপত্তি দলগুলোর। জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছে। একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। জুলাই সনদের রাষ্ট্রপতি সাইন করার ব্যাপারটা এইটা কিন্তু বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী অচলাবস্থায় এনে দিবে। ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা মামলার প্রথম রায় আগামী সোমবার। শেখ হাসিনার সর্বোচ্চ সাজার আশা প্রসিকিউশনের বিচারে প্রভাব ফেলবে না কোনো কর্মসূচি। আশা করছি ইনশাআল্লাহ 17ই নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন। রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে স্কুল পড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা, আহত স্ত্রী। হামলাকারী যুবক পূর্ব পরিচিত বলছে পুলিশ। স্যারের ওয়াইফও বাঁচানোর জন্য ছেলেকে বাঁচানোর জন্য আগিয়ে গেছে, ওনাকেও স্টেপ করেছে। উনিও সিরিয়াস ইনজুর্ড, উনি ওটিতে আছেন বর্তমানে। ওনার অবস্থাও খুব একটা ভালো না। ওই ছেলের নামে একটা জিডি ছিল সিলেটে, ওই জিডির মারুফতে খুঁজতে খুঁজতে স্যারের বাসায় আক্রমণ করছে। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির ধারাবাহিক সংলাপ শুরু। পোস্টারের ছড়াছড়িতে সিইসির ক্ষোভ, দ্রুত সরানোর নির্দেশনা। ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন এবং একই দিন গণভোট। 4টি বিষয়ের ওপর একটি প্রশ্নে হ্যাঁ না ভোট হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, এতে সংস্কার বাধাগ্রস্ত হবে না। দলগুলোর ভোটের অনুপাতে উচ্চকক্ষ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এর আগে উপদেষ্টা পরিষদের সভায় জুলাই জাতীয় সনদের অনুমোদন দেয়া হয়। এর পরপরই সেটির গেজেট প্রকাশ করা হয়। প্রিয় দেশবাসী, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর আলোচনায় আসে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। সংসদ নির্বাচনের দিন নাকি নির্বাচনের আগেই গণভোট, এ নিয়ে মতানৈক্য তৈরি হয় প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। এমন পরিস্থিতিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নিজেই। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 13 মিনিটের ভাষণে মূলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট জানান, জুলাই সনদের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তিনি বলেন, সংস্কার ইস্যুতে বড় ধরনের কোনো মতপার্থক্য নেই। জুলাই সনদ একটি বড় কাজ বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। এটা বিরাট খবর। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে। গণভোটের বিষয়টিও স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা। জানান, ভোটের দিনই হবে গণভোট। আমি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। ভাষণে ডক্টর ইউনূস জুলাই হত্যাকাণ্ডের বিচারের বিষয়টিও তুলে ধরেন। জানান, শিগগিরই ট্রাইব্যুনাল প্রথম রায় দিতে যাচ্ছে। আমাদের সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত 3টি: হত্যাকাণ্ডের বিচার করা, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।
আমরা জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এই বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় শীঘ্রই দিতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা জানান, দেশে প্রথমবারের মতো গুমের মতো অপরাধের বিচারও চলমান। আমরা একই সাথে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ শুরু করেছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা প্রধান উপদেষ্টার শুনছিলাম বক্তব্য এবং প্রধান উপদেষ্টার বিরুদ্ধে জুলাই সনদ লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিএনপি নেতারা। বলছেন উচ্চকক্ষে পিআর সহ ঐকমত না হওয়া সুপারিশ গণভোটের প্রশ্নে রাখা জবরদস্তিমূলক। স্বাক্ষরিত সনদের বাইরে কোনো প্রস্তাব মানতে দলগুলো বাধ্য নয় বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চাপিয়ে দেয়া বিষয় জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে তা বিবেচনায় নিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ ও জুলাই সনদের আদেশ জারির পর তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সাথে নিজ বাসায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুরুতে জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির আদেশ জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা আছে, আমাদের সংবিধান অনুসারে আদেশ জারির কোনো ক্ষমতা নেই। প্রেসিডেন্ট অর্ডার এটা একটা ইতিহাস। এই আদেশের মর্যাদা কী হবে, এই আদেশের বৈধতা কী হবে, সেটা জুডিশিয়ারি বলতে পারবে, বিচার বিভাগ বলতে পারবে। অর্থাৎ এটার আইনি বৈধতা কতটুকু আছে সেটা নিয়ে এখনো প্রশ্ন আছে। এ সময় ঐক্যমত্য কমিশনের সভাপতির দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ঐক্যমত হওয়া সনদ থেকে সরে আসার অভিযোগ করেন সালাউদ্দিন আহমদ। বলেন, সংসদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপের শামিল। এতে ঐক্যের পরিবর্তে বিভাজন তৈরি হবে। সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐক্যমত্য কমিশনের এজেন্ডায় ছিল না, আলোচিতই হয়নি, ঐক্যমত্য হওয়ার কোনো বিষয় তো নাই। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপরে একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিবেন, তার মানে এটা একটা লিডিং কোয়েশ্চেন। যেমন আপার হাউস সংসদ ভোটারদের প্রাপ্ত ভোটের অনুপাতে হবে, সেই বিষয়টা তো এখানে জবরদস্তি করা হলো যে আপনি হয় পুরা হা বলবেন অথবা না বলবেন। এখানে কোন দফাওয়ারি হা না বলার কোনো বিষয় নাই। মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোর দেন জনগণের রায়ে দ্রুত সংসদ প্রতিষ্ঠায়। বলেন, পিআর মানুষের কাছে বোধগম্য নয়। যতই এই ধরনের জিনিসপত্র চাপিয়ে দিতে চাই, সেটা আগে থেকে তৈরি করে নিতে হবে। পিআর অবশ্যই জনগণের কাছে এখন পর্যন্ত বোধগম্য নয়। অতি দ্রুত যেটা ঘোষণা হয়েছে ইতিমধ্যে, যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট আপনার নির্বাচন করা, এবং সেই পার্লামেন্টই জনগণের সমস্ত অমীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে পথ পাততে দিতে পারবেন। এ সময় বিএনপি নেতারা বলেন, সংসদ নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব বিএনপির না হলেও ঐক্যমত্য কমিশনে ঐক্যের স্বার্থে তারা তা মেনে নিয়েছিলেন। আরিফিন শাকিল। অন্যদিকে জামায়াত আশা করেছিল প্রধান উপদেষ্টার ভাষণের পর জাতি স্বস্তি পাবে, কিন্তু এতে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাতে 8 দলের বৈঠক শেষে তিনি বলেন, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট ঘোষণায় প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা করছেন তারা। এক কথায় যদি আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি, তাই সেই প্যাকেজটি খুব ফলপ্রসূ কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে, এটা আমরা মনে করছি না। আমরা আশা করেছিলাম আজকে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে এখনকার যে নির্বাচনের এবং বিভিন্ন দাবি দাবা নিয়ে যে কিছুটা বন্ধ্যাত্ব তৈরি হয়ে আছে, জট লেগে আছে, সেটার একটা সুষ্ঠু সমাধান হবে এবং পুরো জাতি একটা স্বস্তি পাবে বলে আমরা আশা করেছিলাম। কিন্তু আমার মনে হয় আজকে পুরো ভাষণটি বিশ্লেষণ করলে জাতির স্বস্তি এবং মুক্তির যে প্রত্যাশা করেছিল সেটা পূরণ হয়েছে এটা বলা যায় না।
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে বলে মনে করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন। আর গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকির শঙ্কা, জুলাই সনদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘাত তৈরি হবে। তবে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু মনে করেন, ভিন্ন মত সত্ত্বেও প্রধান উপদেষ্টার ভাষণ মেনে নিয়ে সকলের নির্বাচনের দিকে যাওয়া উচিত। রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব কথা বলছেন তারা। বৃহস্পতিবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর নানা প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো। এ নিয়ে এনসিপি আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন মনে করেন, এর ফলে দেশ রাজনৈতিক অন্ধকারে পড়ে গেল। অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা, ওনাদের এই সমস্ত কিছু দায় এড়িয়ে যাবার একটা প্রবণতা আছে এবং দায় এড়িয়ে এমন একটি জায়গা তৈরি করা যাতে করে মানে তারা কাজ শেষ হলে চলে যাবেন, এরপরে আর এটার কোনো দায়, এই যে 1 বছর কি হলো, গণঅভ্যুত্থানে কি হলো, এর কোনো দায় তারা আর নেবেন না। রাজধানীতে আরেক অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি বলেন, রাজনৈতিক ঐক্যমত্যের নামে কিছু চাপিয়ে দিলে তা ভালো হবে না। আর মুজিবুর রহমান মঞ্জু মনে করেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারলে অনেক বিষয়ে ঐক্যমত্য হতো। ইচ্ছা খুব ভালো, রাজনৈতিক প্রচারও ভালো, কিন্তু এটাকে নিয়ে শেষ পর্যন্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা সংঘাত তৈরি করবে এবং ফ্যাসিস্ট এবং তার দেশি বিদেশি প্রভুদেরকে এইখানে সুবিধা করে দিলেন। ঐকমত্য পৌঁছার ক্ষেত্রে নিজের ক্ষমতা এবং সুবিধাকে মাথায় রেখে আমরা মতামত দিই। এগুলোকে যদি আমরা বিপদের কথা চিন্তা করে দিতাম তাহলে খুব সহজে আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম। যেমনিভাবে করোনার সময় বা শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু আমরা দেখলাম সবাই ঐক্যমত্য হয়েছেন, একমত হয়েছেন, তাহলে আমাদের এই ঐক্যবদ্ধতাটা হবে এবং আগামী নির্বাচনটা সুষ্ঠু হতে পারে। এদিকে নির্বাচনের দিন গণভোটের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ঐক্যমত কমিশনে আমরা যেভাবে জুলাই সনদ স্বাক্ষর করেছি, দেখা যাচ্ছে আদেশের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা অনেক ক্ষেত্রে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়, ফলে এগুলো আমরা পূর্ণাঙ্গ আলোচনা করব। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষর এবং গণভোট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানালেও এ নিয়ে রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে শিগগিরই। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের পথরেখা নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে কার্যকরী সমাধানের দিকেই যাচ্ছে বাংলাদেশ। বাস্তবায়নের ক্ষেত্রে কোনো দলকেই খুশি করা হয়নি বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে রাজনৈতিক দলগুলো বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগেই কিছু বলা যাচ্ছে না। এছাড়া হ্যাঁ না ভোটের ক্ষেত্রে নানা প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছে, সেগুলোতে কঠিন ভাষা ব্যবহার হলে তা সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হবে বলে মনে করছেন তারা। আহমেদ রাজা রিপোর্টে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের পরে প্রায় 1.5 বছরের মাথায় অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এসেছে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা। সেটি নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো তো বটেই, চুলচেরা বিশ্লেষণ চলছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও। বিশ্লেষকরা মনে করছেন, জুলাই সনদের মাধ্যমে একটি রাজনৈতিক কাঠামো তৈরির দরকার ছিল, যেখানে আধিপত্যবাদের কিংবা স্বৈরাচারী সরকারের ঠাঁই মিলবে না। সরকার ঘোষিত রূপরেখার মধ্যে সেটি কার্যকর হয়েছে বলে মনে করেন তারা। কম্প্রোমাইজড সলিউশন আমরা পেয়েছি, এমন একটা সলিউশন যেটা কোনো রাজনৈতিক দলকেই সম্পূর্ণ খুশি করতে পারবে না, আবার কাউকে হচ্ছে গিয়ে সম্পূর্ণ অসন্তুষ্ট করতে পারবে না। সবাইকে খুশি করার মতো কথা তো সরকার বলতে পারবে না। সরকার একটা ব্যালেন্সের মধ্যে আসার চেষ্টা করছে এবং এর জন্য অনেক ছাড় দিয়েছে। এমনিতেই তো সনদ আপনি জানেন, পুরো প্রক্রিয়াটাই সনদ যেভাবে শুরু হয়েছিল, আলোচনা যেভাবে প্রস্তাব হয়েছিল একদম অরিজিনালি, তখন যেভাবে ছিল তার সঙ্গে তো বর্তমান চেহারার খুব কম মিলিয়ে আছে। এই দুই বিশ্লেষকের পর্যবেক্ষণ, সরকার কোনো নির্দিষ্ট দলকে প্রাধান্য দেয়নি, কাউকে বঞ্চিতও করেনি, বরং চেষ্টা করেছে ভারসাম্য রক্ষার। আমার মনে হয় যে আমরা একটা সমাধানের দিকে যাচ্ছি। এই কারণে বললাম যে আপনি যদি এই সিদ্ধান্তগুলো দেখেন, তাহলে এইটা কোনো রাজনৈতিক দলকে এটা সম্পূর্ণ খুশি করতে পারবে না। প্রত্যেকেরই এখানে অখুশি হবার কিছু ম্যাটেরিয়াল আছে। জুলাই সনদের যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে, সংজ্ঞাটা দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে জুলাই সনদ হচ্ছে সেইটা যেটাতে রাজনৈতিক দলগুলো এবং সরকার সাইন করেছে। বর্তমান সরকার চেষ্টা করেছে একটা ব্যালেন্স করার জন্য, কারো পক্ষপাতিত্ব না দেওয়ার জন্য। সেটা হয়েছে, কিন্তু সেটা হলো কিনা, তারা সাকসেসফুল হলো কিনা, সেটা আগামী 2-3 দিন পর বোঝা যাবে যে কতটা সিরিয়াস জামাত এবং বিএনপি এবং এনসিপি তাদের
নিজস্ব জায়গা ধরে রাখার। তবে গণভোটের হ্যাঁ না প্রশ্নের ধরন ও বোধগম্যতা নিয়ে প্রশ্ন আছে তাদের। তাই সাধারণ জনগণকে এই প্রশ্নগুলো সহজ ভাষায় বুঝিয়ে বলতে গণমাধ্যম, সরকার ও রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করতে হবে বলে মনে করেন তারা। এবং ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা রেসপন্সিবিলিটি হয়ে যাবে এই জুলাই সনদ এবং এতে যা আছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, বোঝানো, এবং আমি নিশ্চিত রাজনৈতিক দলগুলো সেই কাজে হচ্ছে গিয়ে সহায়তা করবে। এটাকে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করবেন যে এটার সাংবিধানিক ভিত্তি কি গণভোটে, নাকি এটা জাস্ট এটা রাজনৈতিক একটা ব্যাপার, এই বিষয়গুলো আর কি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার রায় ঘোষণা আগামী 17 নভেম্বর। মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আশা, হত্যাযজ্ঞের দায়ে সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা সহ অভিযুক্তদের। মামলার অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রত্যাশা, মামলা থেকে খালাস পাবেন আসামিরা। 2024 সালের জুলাই আগস্টে দেশে যা ঘটেছে, দেশবাসী এমনকি বিশ্ববাসীও দেখেছে ভিডিও ফুটেজে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে অন্যতম দাবি হয়ে ওঠে হত্যাযজ্ঞের বিচার। কয়েকদিনের মধ্যেই শুরু হয় মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া। অভিযোগ গঠনের পর 3 মাস ধরে চলে সাক্ষ্য, যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন। সব আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ঘোষণা হলো পলাতক আসামি শেখ হাসিনার মামলার রায়ের দিন। বেলা 12টার কিছু পর বসেন ট্রাইব্যুনাল। এজলাসে হাজির করা হয় মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুনকে। প্রসিকিউশন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষ ছিলেন রায়ের তারিখ ঘোষণার সময়। জনাকীর্ণ এজলাসে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার ঘোষণা করেন 17 নভেম্বর সোমবার ঘোষণা হবে রায়। এটি জুলাই অভ্যুত্থানে হত্যাযজ্ঞের দ্বিতীয় মামলা। মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আইজি চৌধুরী আব্দুল আল মামুন। মামলায় সুনির্দিষ্ট 5টি অভিযোগে বিচার হচ্ছে। জুলাই আন্দোলনের সময় গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুল এলাকায় 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর নির্দেশও বাস্তবায়ন। মামলায় সাক্ষ্য দেন 54 জন। ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয় টেলিফোনে শেখ হাসিনার দেয়া হত্যার নির্দেশ। এর আগে ফোনালাপগুলো ফরেন্সিক করার কথা জানায় প্রসিকিউশন। যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন, যদি কেউ অপরাধ করে, মানবতা বিরোধী অপরাধ করে, তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন। চিফ প্রসিকিউটরের দাবি, শেখ হাসিনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা। শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা হবে বলে আশাবাদী তিনি। সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন, কোনো কার্যক্রম করেন, ডেফিনেটলি সেটা আদালতের প্রতি, আদালতের প্রসেস, আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে। আমরা আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না। রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীর দাবি, শেখ হাসিনা হত্যাযজ্ঞের নির্দেশনা দেননি, ন্যায় বিচার হলে খালাস পাবেন তার মক্কেল। কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দাঁড়িয়ে সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। ট্রাইব্যুনালের কোনো মামলার রায় চ্যালেঞ্জ করা যায় সরাসরি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। এজন্য সশরীরে হাজির হতে হয় দণ্ডপ্রাপ্ত আসামিকে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এটি প্রথম কোনো মামলা যার রায় ঘোষণা হবে। আর এই রায়ের মাধ্যমেই জানা যাবে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থেকে নিরীহ 1400 জন ছাত্র জনতাকে হত্যার শাস্তি কী, যেটি ঘিরে শুধু দেশেই নয় আন্তর্জাতিক পরিসরেও আলোচনা হচ্ছে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হামলাকারীর আঘাতে গুরুতর আহত হয়েছেন বিচারকের স্ত্রী। প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ বলছে, ঘটনায় অভিযুক্ত হামলাকারী ওই বিচারকের পরিবারের পূর্ব পরিচিত। তার বিরুদ্ধে গত সপ্তাহে টাকা দাবি করা এবং হামলার হুমকির অভিযোগে পুলিশের কাছে জিডি করেছিলেন বিচারকের স্ত্রী। ঘটনাস্থল থেকে আটককৃত হামলাকারী যুবক হত্যার ঘটনার স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ। রাজশাহীর তেরোখাদিয়া ডাবতলা এলাকার পার্ক ভিউ নামের এই ভবনের ৫ম তলায় থাকেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান।
ভবনের নিরাপত্তা রক্ষীর ভাষ্য, পূর্ব পরিচিত বলে বৃহস্পতিবার দুপুরে বিচারকের বাড়িতে আসেন লিমন মিয়া নামের এক যুবক। বিকেল 3:30টার দিকে 5ম তলা থেকে চিৎকার আর আহাজারি শোনা গেলে ছুটে যান প্রতিবেশীরা। ঘরে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় বিচারকের 9ম শ্রেণীতে পড়ুয়া ছেলে তাওসিফ রহমান ও স্ত্রী তাসমিন নাহারকে। পাশে আহত অবস্থায় পাওয়া যায় লিমন নামের যুবককেও। পুলিশে খবর দিতে যাচ্ছিল, পরে ওনাকে আমি হাতে স্টেপ দিয়ে ফলকাটা চাকু দিয়ে একটা, পরে এটার পরে ওনার ছেলে আসছে, ওনার ছেলে আসি যখন শুরু করে দিই তখন মনে হয় ওনাকে আর একটা মারছি ওনার লুসিকে। এরপরে ওনার ছেলে যখন আমাকে চাকুটা পড়েই গেছে, ওনার ছেলে যখন আমাকে মারা শুরু করতো তখন হাত দিয়ে প্রোটেক্ট দেয়, 2 হাত দিয়ে প্রোটেক্ট দিয়ে যখন উনি পারি নাই, তখন যখন আমি 2 হাত দিয়ে পারি নাই তখন ওনার ছেলের আমি পায়ে কামড় দিছি। এই ঘটনা এরপরে যখন ওনার ছেলে চাকুটা পড়ে যায় তখন আমি কি করছি আর বলতে পারি না। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাওসিফ রহমানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে। আহত হামলাকারীও পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন। বিচারক মহোদয়ের স্ত্রী নাহার, বয়স 44, উনি গুরুতর জখমী অবস্থায় আমাদের এখানে আসেন। ওনাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয় এবং তাৎক্ষণিকভাবে ওনাকে সার্জারি ইমার্জেন্সি যে ওটি সেখানে নেওয়া হয়। ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে পিবিআই ও গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায় হামলাকারী বিচারকের পরিবারের পূর্ব পরিচিত, মাঝে মাঝে তাদের কাছ থেকে টাকা পয়সা চাইত। এ নিয়ে বিচারকের স্ত্রী লিমন মিয়ার বিরুদ্ধে সিলেটের জালালাবাদ থানায় জিডিও করেছিলেন। ছেলেটা ওনার মিসেসের কাছ থেকে টাকা পয়সা চাইতো এবং উনি মাঝে মাঝে সাহায্য করতো, কিন্তু রিসেন্টলি সম্ভবত এই ডিমান্ডটা বেড়ে গেছে। বেড়ে যাওয়াতে উনি হয়তো টাকাটা আর আর্থিক সাহায্যটা করে না, তো না করাতে ওনাকে হুমকি দিচ্ছে, এমন একটা জিডি করছে উনি। এই বিষয়টা আমরা এটুকু জানতে পারছি। এখন আজকে সে কেন আসলো, আসার পরে বাসায় কি করছে, এখন যদি বাসায় এখন তালাবদ্ধ, আমরা ওখানে পিওর সামনে দেখলাম যে বাসার সামনে রক্তাক্ত অবস্থা, আর এটা একটা প্রাইভেট বাসা, ওখানে সিভিল সিকিউরিটি ছিল। এটুকু আমরা জানতে পারলাম আজকে। সম্প্রতি সিলেট থেকে রাজশাহীতে বদলির পর বিচারক আব্দুর রহমান পরিবার নিয়ে তেরোখাদিয়ার ডাবতলার ভাড়া বাসায় ওঠেন। জারিন অর্নি, যমুনা নিউজ। রাজধানীর জাতীয় ঈদগাহের সামনের সড়কে ড্রামের ভেতরে একজনের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে জাতীয় ঈদগাহ মাঠের পাশে 2টি নীল রঙের ছোট ড্রাম পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিকেলে পুলিশ এসে ড্রাম খুলে এক অজ্ঞাত পরিচয় পুরুষের খণ্ডিত মরদেহ দেখতে পায়। মরদেহটি কয়েকটি খণ্ড করা ছিল। জানা গেছে প্রথমে ড্রামে চাল পাওয়া গিয়েছিল এবং সেগুলো সরানোর পরই মরদেহটি বেরিয়ে আসে। এর মধ্যে হতভাগ্য ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম আশরাফুল ইসলাম, বাড়ি রংপুরের বদরগঞ্জে। ওই এখানে এক ছেলে আছে, ময়লা ড্রামে ওরাকে কুচু কুচু করে কেটে ড্রামে ভরে ফেলে দিচ্ছে ডাস্টবিনে। এখানে থুইছে, হ্যাঁ এখানে থুয়ে গেছে ব্যানগাড়ি দিয়া। আমরা এই মুহূর্তে সরাসরি যেতে চাই রংপুরে সহকর্মী সরকার মাজহারুল মান্নানের কাছে। মান্নান, আমরা নিহতের পরিচয় জানছিলাম যে তার বাড়ি রংপুরে, সেখানে নিশ্চয়ই একটা শোকের আবহ আছে। কি বলছেন তারা, কেন এরকম হয়ে থাকতে পারে, কোনো কিছু জানা যাচ্ছে কিনা? তিতুমির, যে কথাটি বলতে চাই এটি তো বদরগঞ্জের ওসি জনাব আতিকুর রহমান যেটি আমাকে নিশ্চিত করেছেন যে হাতের আঙ্গুলের ছাপে মেলানোর পরে সেটি নিশ্চিত হওয়া গেছে যে এই যে আমি যে বাড়িতে অবস্থান করছি আশরাফুলের সেটি মরদেহ। এবং এখানে একটা অন্যরকম হৃদয় বিদারক দৃশ্য এখানে আমরা আপনাদেরকে যদি একটু ফুটেজের মাধ্যমে দেখাতে পারি হয়তো আপনারা অনুমান করতে পারবেন যে অনেকেই কিন্তু বাকরুদ্ধ হয়ে গেছে। এই যে আশরাফুল ছিলেন একজন ইম্পোর্টার, অর্থাৎ তিনি আলু, কাঁচা পেঁয়াজ এবং মরিচ সহ অন্যান্য যে সামগ্রীগুলো আছে, কাঁচামালগুলো আছে, সেগুলো সরবরাহের ব্যবসার সাথে করতেন। এবং মঙ্গলবার রাত 9টার গাড়িতে ওসিজিটি জানিয়েছেন যে তিনি ঢাকা যান এবং তার সাথে ছিলেন তার বন্ধু জওরেজ নামে একজন বন্ধু ছিলেন। এবং এখন পর্যন্ত যে তথ্যটি আমি যদি আপনাদেরকে একটু বলি, তার একজন ছেলে আছে, একজন মেয়ে আছেন। আমি মায়ের সাথে যখন কথা বলছিলাম একটু আগে, তিনি কিন্তু বাকরুদ্ধ হয়ে গেছেন, বাবা এদিক ওদিক চাওয়াচাওয়ি করছেন। এবং এখানে আমি যদি আপনাকে দেখাতে পারি তার যে মেয়ে আছে সেই মেয়ের যে করুণ পরিণতির এই জায়গাটি, অর্থাৎ তারা মেনেই নিতে পারছেন না এই ধরনের একটি বড় ঘটনা ঘটেছে। আমরা যতটুকু জেনেছি, যদি একটুখানি কথা আমরা বলতে পারি তার মায়ের সাথে, তাহলে আমরা জিনিসটা অনুমান করতে পারবো যে মা যে
কি হয়েছিল, কখন গেল, এটা কি এরকম যে শুনলেন সেটি আসলে কি হয়েছিল, কি শুনছেন? এই যে এর বাপ অজ্ঞান হয়েছে, মেডিকেল নিয়ে গেছে, তা এগুলো জমিন দান করছে, মেনসেদ নেই, 40 শতক জমি দান করছে, আর এখন সানবেট নটকে দিয়েছে, দান করে আছে। তা কইছে আপনি কখন শুনলেন তার আজ 9টার সময় আলছে, আসিয়ে নামাজ ধাপ ধুপ করে খাড়া নামাজ পড়ে গেছে, আসিয়ে কখন তোর আব্বাকে নিয়ে গেছিস, তো কানবে বাবা, কখন মুই যাওছো মা যাওছো, আর এখন ওর হাতে আসবে জরেজ বলে ফিরে আলছে, জরেজ আলছে, জরেজ আসি ভাত খাওয়াটা মোর বেড়ার সাথে গেল, জরেজ যে ধরে গেলি মোর বেড়া এখন জরেজ নাই। আপনি একটু মেয়ের কাছে, সর্বশেষ কখন কথা হয়েছিল তোমার বাবার সাথে? মঙ্গলবারে, তারপর আর কথা হয় না। তিতুমির যে বিষয়টি হচ্ছে এরকম যে মঙ্গলবার যখন যায় তারপর থেকে কিন্তু আর পরিবারের সাথে তার যোগাযোগ ছিল না। তবে কিছুক্ষণ আগে একজন এর কাছ থেকে আমরা যতটুকু শুনলাম সেটি হচ্ছে যে যখন হচ্ছিল না কথা, তখন আজকে বিকেলের দিকে এই জওরেজের সাথে কথা হয়েছিল, তখন তাকে বলা হয়েছে যে তার বাবার ফোনটা তার কাছে আছে, অর্থাৎ এই জওরেজ নামটি আসছে। এবং আমাদের কাছে যে তথ্য আছে আরো একজনের নামও পাওয়া গেছে পুলিশের এর প্রাথমিক তদন্তে, এবং সেটি কিভাবে কখন কিভাবে আসে। তবে ঘটনাটি এত বেশি মর্মান্তিক যে এই এলাকার কোনো মানুষই এটি মেনে নিতে পারছেন না। এবং তিনি যখন যান ঢাকায়, তার আগে কিন্তু একটা জমি রেজিস্ট্রির ব্যাপার ছিল, এবং সেই জমিটি তিনি ইউনিয়ন পরিষদে গিয়ে ওয়ারিশান। জি মাজহারুল, আমরা আসলে পরিবারের কাছ থেকেও শুনলাম, বেশ হৃদয় বিদারক, মেনে নেওয়া খুবই কষ্টের। রংপুর থেকে আমাদেরকে জানাচ্ছিলেন এই হত্যাকাণ্ডের বিষয়ে সবশেষ আমাদের সহকর্মী। গ্রহণযোগ্য ভোট আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেছেন এবারের নির্বাচনে গণভোট সহ বাড়তি বোঝা রয়েছে কমিশনের উপর, তাই রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয়। এক্ষেত্রে কমিশন শুধু রেফারির ভূমিকা পালন করবে। নিবন্ধিত 12টি দলের সাথে সংলাপে কথা বলেছেন CEC। জানান 54টি নিবন্ধিত দলই ইসির কাছে সমান, কেউ ছোট বা বড় নয়। তফসিলের পর অনিয়ম বন্ধে কাজ শুরু করবে নির্বাচন কমিশন, তাই নির্বাচনী প্রচারণায় যারা পোস্টার লাগিয়েছেন তাদের সেগুলো দ্রুত সরিয়ে ফেলার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা বড় মুশকিল, সুষ্ঠুভাবে খেলা পরিচালনা করা মুশকিল। ইলেকশনটা আমরা কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে যে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন আমরা দিতে চাই, উপহার দিতে চাই। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকিটের দাম সর্বোচ্চ 40,000 হলেও বিক্রি করা হয় লাখ টাকায়। প্রতারণার মাধ্যমে গড়ে বাড়তি 50,000 টাকা আদায় করা হচ্ছে প্রতিটি টিকিটে। আর এভাবে বছরে প্রায় 60,000 কোটি টাকা পাচার করা হয় বলে অভিযোগ করেছেন খোদ বিমান উপদেষ্টা। লাগাম টানতে বিমান চলাচল এবং ট্রাভেল এজেন্সি আইন সংশোধন করছেন উপদেষ্টা পরিষদ। বাংলাদেশ থেকে গত বছর 1,32 লাখ যাত্রী বিমানে যাতায়াত করেছে। 32টি অপারেটর এসব ফ্লাইট পরিচালনা করে। এক্ষেত্রে ট্রাভেল এজেন্সিগুলো ইচ্ছেমতো টিকিটের দাম আদায় করেছে বলে অভিযোগ খোদ বেসরকারি বিমান চলাচল উপদেষ্টার। একটা টিকিট যখন 1 লাখ, 1.5 লাখ, 1,90,000 টাকায় বিক্রি হয়েছে, একটা 40,000 টাকার টিকিট, 30,000 টাকার টিকিট, আমরা যদি সিম্পল 50,000 টাকা বাড়তি টিকিটের দাম নিই, এটার ভ্যালু আসে মাসে 5,000 কোটি টাকা, বছরে 60,000 কোটি টাকা। এই যে একটা সাগর পরিমাণ টাকা প্রতারণার মাধ্যমে আদায় হয়ে দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, আমরা এই জিনিসটাকে জটিল করে দিতে চাই। এক্ষেত্রে স্বচ্ছতা আনতে ও টিকিটের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে সংশোধন করা হয়েছে বেসরকারি বিমান চলাচল এবং ট্রাভেল এজেন্সি আইন। দুটি আইনের সংশোধিত অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আইনটির গেজেট হলে অবৈধ টিকিট বিক্রয়, অতিরিক্ত ভাড়া আদায়, কৃত্রিম সংকট সৃষ্টি, তৃতীয় কোনো দেশ থেকে টিকিট ক্রয় বিক্রয়, গ্রুপ বুকিং ও যাত্রীর তথ্য পরিবর্তন করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। টিকিটের গায়ে দাম ও যাত্রীর নাম লেখা থাকতে হবে। টিকিট বিতরণের স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম GDS, নিউ ডিস্ট্রিবিউশন ক্যাপাবিলিটি NDC এবং API ভিত্তিক ডিজিটাল ডিস্ট্রিবিউশন চ্যানেলের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে, যা টিকিট ব্লকিং, কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য বৃদ্ধি প্রতিরোধ করবে। একটা ট্রাভেল এজেন্সি আর একটা ট্রাভেল এজেন্সির কাছে টিকিট বিক্রি করতে পারবে কিনা? উত্তর হচ্ছে পারবে না, কারণ ট্রাভেল এজেন্সি কোনো আড়তদারি ব্যবসা না। আমরা এই আড়তদারি ব্যবসাটাকে বন্ধ করতে চাই। আইন না মানলে কারাদণ্ড, আর্থিক জরিমানা সহ লাইসেন্স বাতিলের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে। অপরাধের গুরুত্ব বিবেচনায় সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড
এবং 1 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। কোনো ট্রাভেল এজেন্সির নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করার ক্ষমতা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানাচ্ছে সংশোধিত দুটি আইনের অধ্যাদেশের গেজেট 2 সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। এর ভিত্তিতে পর্যবেক্ষণ করা হবে এজেন্সিগুলো কতটা আইন মানছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারপর বাংলাদেশে আসবে আইএমএফ মিশন। নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনার পরই ছাড় হবে ষষ্ঠ কিস্তির অর্থ, বলেছেন আইএমএফ বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ। ষষ্ঠ কিস্তির অর্থ ছাড়ের আগে সার্বিক অবস্থা পর্যবেক্ষণে বাংলাদেশে 2 সপ্তাহ অবস্থান করে আইএমএফ টিম। সন্ধ্যায় ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বলা হয়, অর্থনৈতিক সংস্কার চলমান থাকলেও কাঙ্ক্ষিত ফলাফল নেই। এনবিআর সংস্কার হলেও জিডিপির অনুপাতে বিশ্বের সবচেয়ে কম রাজস্ব আদায় করছে বাংলাদেশ। ব্যাংক খাতে সংস্কার চলমান, সংকোচনমূলক মুদ্রানীতি দিয়েও নিয়ন্ত্রণ করা যায়নি মূল্যস্ফীতি। সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল দেবার উদ্যোগ দেখছি, কিন্তু আমরা চাই রাজস্ব আদায় বৃদ্ধি করতে হবে। এটি সরকারের জাতীয় অগ্রাধিকার হওয়া উচিত। রাজস্ব আদায় শুধুমাত্র একটি প্রাতিষ্ঠানিক সমস্যা নয়। বাংলাদেশের মানুষের যেমন কর দেওয়া উচিত তেমন কর দেয় না। দর্শক, এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।